এক দুজন করলেই হবে রেসপন্স, হ্যাঁ। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, শোনা গেলে আমি শুরু করি। আমি রেকর্ডিং অন করেছি, কারো যদি অসুবিধা না থাকে, অসুবিধা থাকলে ওনার এন্ডে উনি ডিসএগ্রি করতে পারেন না। সমস্যা নেই স্যার, আপনি আপনার মতো করে প্রসিড করেন, সমস্যা নেই। অলরাইট, সো আমরা গতদিন ক্লাসে, সরাসরি ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি, বিশেষ করে আমরা প্রভিশন কন্টিনজেন্সিস এগুলো নিয়ে কথা বলেছি। পরবর্তীতে আমরা শেয়ারের বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে একটা কোম্পানি যখন ফাইন্যান্সিং করে থ্রু শেয়ারস আর কি, হ্যাঁ, শেয়ারের মাধ্যমে যদি ফাইন্যান্সিং করে থাকে তখন আমরা কিভাবে এটা এন্ট্রি দিতে হয় সেই জিনিসটা আমরা দেখেছি। আজকে আমরা একটু আমাদের লায়াবিলিটির কিছু বিষয় আলাপ করবো, যেখানে বন্ড ইজ এ পার্ট। বন্ডের কিছু বিষয় আমরা এখানে আলাপ করব। সো বন্ডটাকে কিন্তু আমরা দুইটা ভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে ধরেন আপনি বন্ড ইস্যু করলেন, তার মানে আপনি যেমন আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে অনেকে বন্ড ইস্যু করে টাকা পয়সা রেজ করছে। সো সেই ক্ষেত্রে একটা একটা হিসাব হয়, আপনার বন্ড ইস্যু করলেন, এটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, তাই না? আরেক ধরনের অ্যাক্টিভিটি হইতে পারে বন্ডের মাধ্যমে, সেটা হলো ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি। সেটা হলো আপনি অন্য কোম্পানি বন্ড ইস্যু করেছে, সেখানে আপনি যদি ইনভেস্ট করে থাকেন, যেমন এখন ওই যে আমরা দেখতে পাচ্ছি যে বেক্সিমকো বন্ড বা বিভিন্ন কোম্পানি এখন বন্ড নিয়ে আসতেছে। তো সেখানে যদি সেই বন্ড যদি আপনি কিনেন, দ্যাট ইন্ডিকেটস যে আপনি সেই বন্ডের টাকা বিনিয়োগ করেছেন। তো সেটা ইনভেস্টমেন্ট হিসেবে ট্রিটেড হবে। দুটো ট্রিটমেন্ট একটু ডিফারেন্ট, হ্যাঁ। তো আমরা এই দুটোই বন্ডের দুটো অ্যাঙ্গেল থেকে আমরা একটু আলাপ করব। এবং লায়াবিলিটি যখন, যেহেতু আমরা বলছি লায়াবিলিটি কিছু শর্ট টার্ম অব্লিগেশনের আরো কিছু বিষয় আছে, সংক্ষেপে আমরা কিছু বিষয় এখানে আলাপ করব। আমি একটু এটা নিয়ে আসি স্লাইডটা। এটাকে আমরা বলছি লায়াবিলিটিস। এটা কাইজো থার্ড এডিশন, আইএফআরএস এডিশন, যেটা কাইজো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর থার্ড এডিশন, চ্যাপ্টার 10। এখানে লাইবিলিটিস নিয়ে কথা বলা আছে। তো লাইবিলিটিস এর দুটো অংশ দেখেন এখানে। একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, যেটা যার মাধ্যমে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিংটা করে থাকি, দুটোই ফাইন্যান্সিং। একটা হচ্ছে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং করি কারেন্ট লাইবিলিটির মাধ্যমে, আরেকটা আমরা লং টার্ম ফাইন্যান্সিং করে থাকি, সেটা হলো লং টার্ম বা নন কারেন্ট লাইবিলিটির মাধ্যমে, যেটা তার একটা প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বন্ড। So আমরা এখানে কারেন্ট লায়াবিলিটির মধ্যে কারেন্ট লায়াবিলিটি কি, প্লাস হচ্ছে যে কোন কোন কারণে কারেন্ট লায়াবিলিটি হতে পারে সেটার কিছু জিনিস আমরা দেখবো, এবং সেটার প্রেজেন্টেশনটা, এটা মোরলেস আমরা জানি। সো তারপরে একটা রিক্যাপ হলো। আর নন কারেন্টের ক্ষেত্রে আমরা বন্ডের কিছু বিষয় আলাপ করবো, এবং সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এবং তার প্রেজেন্টেশন নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যখন বলছি যে হোয়াট ইজ এ কারেন্ট লায়াবিলিটি, আমরা সাধারণত চলতি দায় বাংলাতে যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে যেটা একটা কোম্পানিকে তার অপারেটিং সাইকেলের মধ্যেই পরিশোধ করে দেওয়ার একটা তাগিদ থাকে, যে দায়টা, সেটাকে আমরা কারেন্ট লায়াবিলিটি বলি। এখন অপারেটিং সাইকেল বলতে পারেন যে কতদিন, অপারেটিং সাইকেল ইউজুয়ালি 1 বছর হয়ে থাকে, যদিও অনেক সময় অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা আরো ছোট হতে পারে। সুতরাং অপারেটিং সাইকেল যেটা হবে, সাধারণ অর্থে অপারেটিং সাইকেল বলতে আমরা বুঝি একটা কোম্পানি অপারেশন যে সময়টুকুর জন্য চালায় এবং যে সময়ান্তে সে একটা হিসাব প্রস্তুত করে থাকে। তো কোম্পানিগুলো 1 বছরের জন্য করে থাকে। সুতরাং 1 বছরের মধ্যে যেই দায়টা আপনাকে পরিশোধ করে দেওয়ার একটা তাগিদ থাকে, সেটাকে সাধারণত আমরা কারেন্ট লায়াবিলিটি বলে থাকি। সো এখানে এটাই আমরা বলছি, ডেট দ্যাট এ কোম্পানি এক্সপেক্টস টু পে from existing current assets or through the creation of other current liabilities, যেটা আপনি আপনার চলতি যে সম্পত্তি রয়েছে সেখান থেকে আপনি পরিশোধ করে দেওয়ার কথা,
অথবা যার ফলে আরেকটা নতুন কারেন্ট লায়াবিলিটি সৃষ্টি হয়। আম, এবং এটা 1 বছরের, বলছে যে উইদিন 1 ইয়ার অফ দ্য অপারেটিং সাইকেল, তার মানে এটা কখনো 1 বছরের চেয়ে বেশি হবে না। সুতরাং যেটা আমি বলছিলাম, অনেক সময় অপারেটিং সাইকেলটা 1 বছরের চেয়ে কম হইতে পারে, লাইক 6 মাস। তাহলে তখন আমাদের হিসাব করতে হবে 6 মাসের মধ্যে, বা একটা কোয়ার্টার, তাহলে কোয়ার্টারের মধ্যে এটা পরিশোধ করে দিচ্ছে কিনা সেই অনুযায়ী কারেন্ট নন কারেন্টের একটা ক্যালকুলেশন হবে। তো আমাদের কমন প্র্যাকটিস হচ্ছে আমরা 1 বছর চিন্তা করি। তার মানে হচ্ছে আমরা এখানে যেটা দেখাই কারেন্ট লায়াবিলিটিজ এর মধ্যে আছে, যেমন অ্যাকাউন্টস পেয়েবল, লাইক আমার সাপ্লায়ার পেমেন্ট। আমি যদি বাকিতে সাপ্লায়ারের কাছ থেকে কোনো পণ্যদ্রব্য কিনে থাকি বা সেবা ক্রয় করে করে থাকি, তাহলে সাপ্লায়ারকে আমার পেমেন্ট করতে হবে, তাই না? তো সাধারণত সাপ্লায়ার সাথে আমাদের যে হুম। টাকা ডিউ থাকে, সেটা আমরা 30 দিন, 40 দিন বা 60 দিন, 90 দিন পর্যন্ত এরকম টাকা বাকি থাকতে পারে, বা অনেক সময় 6 মাসও বাকি থাকে। এটা ডিপেন্ড করে যে আমি কোন ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতেছি, সেখানকার ধরেন কমন প্র্যাকটিসটা কি। হ্যাঁ, অথবা অনেক সময় দেখা যায় কমন প্র্যাকটিসের বাইরে গিয়েও সাপ্লায়ারের সাথে আমার রিলেশনশিপটা কেমন। হ্যাঁ, এই অনেক অনেক ধরনের ফ্যাক্টর এখানে নির্ভর করে। সুতরাং এইটা অ্যাকাউন্টস পেবল হইতে পারে। এটা আনআর্নড রেভিনিউ, যেটা আমি গতদিন ক্লাসে আলাপ করছিলাম আপনাদের সাথে, যে আপনি কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিলেন, অগ্রিম টাকা নিলেন তাকে সার্ভিস দিবেন বলে, বা তাকে কোনো একটা পণ্য দিবেন বলে। সুতরাং কাস্টমারকে পণ্য দেওয়ার আগেই যদি টাকা নিয়ে ফেলেন, তখন এটা এক ধরনের আপনার আনআর্নড সার্ভিস রেভিনিউ হিসেবে আমরা কাউন্ট করি। তার মানে আমার একটা লায়াবিলিটি সেখানে ক্রিয়েট হচ্ছে, কারেন্ট লায়াবিলিটি, যেটা ইউজুয়ালি আমরা আহ, একটা সময়ের মধ্যে আমাদেরকে, সাধারণত অল্প সময়ের মধ্যে আমাদেরকে এটা পরিশোধ করে দিতে হবে। কারণ কাস্টমার কাছ থেকে টাকা নিয়ে নিশ্চয়ই আপনি ধরেন অনেক দিন পর্যন্ত এটাকে ধরে রাখেন। সো অল্প সময়ের জন্য, যেমন আমরা, আমাদের দেশে এখন প্রিপেইড মিটার চালু হয়েছে গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য। সুতরাং এগুলো, কোম্পানিগুলো যখন এক্সট্রা শুরুতে টাকা পেয়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা রেভিনিউ হিসেবে দেখানোর কথা না, আনআর্ন রেভিনিউ হিসেবে দেখানোর কথা। এবং সেখানে বছর না, 1 মাসের জন্য আমরা নিচ্ছি, সুতরাং 30 দিন আমার যে ক্রেডিট টাইম, এরপরে গিয়ে এটাকে আপনার অ্যাডজাস্ট করে ফেলার কথা। এর বাহিরে আমার এমপ্লয়ীদের স্যালারি অনেক সময় ডিউ থাকে, বা আপনার ইন্টারেস্ট ডিউ থাকে, আমার ট্যাক্স ডিউ থাকে, যেটা আমাকে, মানে সময় হয়ে গেছে। তারপর রেন্ট, আপনি ভাড়াকৃত সম্পত্তির ক্ষেত্রে আপনি ভাড়া নিয়েছেন, ভাড়া পরিশোধ করেন নাই, মাস হয়ে গিয়েছে, তাহলে আপনার একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়ে গেল। এই ধরনের ইস্যু গুলো রয়েছে, তো এগুলোকে আমরা কারেন্ট লায়াবিলিটি। আমাদের এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, দ্য টাইম পিরিয়ড ফর ক্লাসিফাইং এ লায়াবিলিটি অ্যাজ কারেন্ট ইজ 1 ইয়ার অফ দ্য অপারেটিং সাইকেল, হুইচ এভার ইজ লঙ্গার, যেটা বড় হবে সেটা। নোটস পেয়েবল বিষয়টা কি? নোটস পেয়েবল, আমরা নোটস পেয়েবল কে, এটা শর্ট রান, লং রান দুইটাই হইতে পারে, মানে এটা কারেন্ট লায়াবিলিটিও হয়, লং টার্ম লায়াবিলিটিও হয়। কারণ নোটস পেয়েবল ইউজুয়ালি যদি 1 বছরের বড় লম্বা সময়ের জন্য আমরা করে থাকি, তখন এটাকে আমরা নন কারেন্ট বলে থাকি। কিন্তু তার একটা অংশ তো 1 বছরের মধ্যে পরিশোধ করে দেওয়ার কথা থাকে, সেই অংশটাকে আমরা কারেন্ট লায়াবিলিটি। সো নোটস পেয়েবল কে আমরা সাধারণত একটা এক ধরনের প্রমিজরি নোট, মানে আপনি সহজ হিসাবে ধরেন আপনার একটা অব্লিগেশন রয়েছে। এখন যেই পার্টির কাছে অব্লিগেশনটা রয়েছে, সেই পার্টি আপনাকে এটা ডকুমেন্ট প্রস্তুত করে পাঠালো, এই যে আপনি যে তার কাছে দায়গ্রস্ত, এটা একটা ডকুমেন্ট আকারে রাখার জন্য সে একটা নোট তৈরি করে পাঠালো, এটাকে নোট বলা হয়। আর বাংলাতে আমরা প্রদেয় বিল বলি আর কি, হ্যাঁ? প্রাপ্য বিল, প্রদেয় বিল, নোটস রিসিভেবল, প্রাপ্য বিল, নোটস পেয়েবল, প্রদেয় বিল, আমরা এইভাবে বলি। সো যখন সে এরকম নোট একটা তৈরি করে পাঠায়, তখন আপনি সেখানে সাইন দিয়ে আপনার দায়টাকে আপনি স্বীকার করে নিচ্ছেন। লাইক সে বললো যে টাকা পাবে সে, এবং এই টাকাটা 4 মাস পরে পেমেন্ট করতে হবে, বা 4 মাসের একটা ক্রেডিট টাইম রয়েছে সেখানে, বা 6 মাসের, যেভাবে বলা থাকে। তো এই এই সিস্টেমে এগুলো অনেক সময় চলে আর কি। সো বেসিক্যালি এটা একটা শর্ট টার্ম ফাইন্যান্সিং নিড ফুলফিল করার জন্য করা হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি নোট বা কোনো ডকুমেন্টে সাইন না করব, মানে সাধারণ অর্থে যদি সাধারণ বিজনেস কাস্টম হিসেবে থাকে,
লাইক আপনি বাকিতে কিনে নিয়ে আসলেন মাল, টাকা পরিশোধ করবেন 1 মাস পরেই করলেন, কিন্তু সেখানে কোনো ধরনের ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে এরকম সাইনিং ডকুমেন্ট, লাইক সে আপনার কাছে টাকা পাবে, এই সে এই মর্মে সে একটা জিনিস তৈরি করে দিল এবং আপনি সেখানে সাইন করে দিলেন, এরকম ডকুমেন্ট প্রসেস যদি না থাকে তখন ওটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বলি সাধারণত। আর যখন ডকুমেন্ট এরকম থাকে, সে একটা জিনিস তৈরি করে দিল, আমি সাইন করে দিলাম, আমি সাইন করে আমার দায়টা স্বীকার করে নিলাম, একটা ফর্মালিটি করা আর কি, এটাকে তখন আমরা নোটস পেয়েবল বলছি আর কি। আপনাদের যদি টাইম টু টাইম প্রশ্ন থাকে প্লিজ জিজ্ঞেস করেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে হংকং ন্যাশনাল ব্যাংক এগ্রিজ টু লেন্ড হংকং ডলার 100,000, মানে 1 লাখ হংকং ডলার অন September 1, 2017 if CW company signs a Hong Kong dollar 1 lakh 12% 4 month note maturing on January 1। আচ্ছা, এখানে দেখেন কি হচ্ছে, যে এখানে হংকং ন্যাশনাল ব্যাংক রাজি হলো যে সে September 1, 2017 সে একটা লোন দিতে রাজি, লোনের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ ডলার, হংকং ডলার। সে বলছে যে যদি সিডব্লিউ কোম্পানি একটা নোট সাইন করে দেয়, যে নোট হলো 12% রেটে ইন্টারেস্ট এবং 4 মাস মেয়াদি, এই নোট মানে 4 মাস পরে এটা ম্যাচিউর হবে, এরকম কন্ডিশন দিয়ে সে একটা নোট তৈরি করে দিল। মানে যদি সে সাইন করে, সিডব্লিউ কোম্পানি সাইন তৈরি করবে, কে তৈরি করবে? ডেফিনেটলি ব্যাংক, যেহেতু টাকাটা সে দিচ্ছে। তাহলে ব্যাংক তৈরি করে দিল, সিডব্লিউ কোম্পানি যদি সেইটা, এটা যে শর্তগুলো যে এখানে ইন্টারেস্ট রেট 12%, ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 4 মাস, এগুলোকে অ্যাগ্রি করে যদি সে সাইন করে দেয়, তাহলে এটা একটা নোট হিসেবে স্বীকৃতি পাবে। এখন এখানে আহ আপনার কিছু জার্নাল এন্ট্রি জানতে চাওয়া হয়েছে। September 1 তারিখ যেদিন আপনি ধরেন নোটটা সাইন করলেন, সেই দিন এটা এন্ট্রি কি হবে। তারপরে হলো যে যখন সময়টা শেষ হলো September 1 আপনি, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস পরে এটা ইয়ে কি হবে, আপনার জার্নাল এন্ট্রি কি হবে, এবং যখন এটা ম্যাচিউরড হবে তখন এটা জার্নাল এন্ট্রি কি হবে January 1 তারিখে। সো যেহেতু September 1, তাহলে আপনাকে চিন্তা করতে হবে ওই যে ম্যাচিউর হচ্ছে, এরা বলে দিচ্ছে January 1, তার মানে এখানে সময়ের একটু সামান্য গ্যাপ আছে, 2 দিনের একটা গ্যাপ আছে, একদিনের একটা গ্যাপ আছে। তো একদিনের গ্যাপের জন্য যেহেতু আপনি December 31 হিসাবটা ক্লোজ করছেন, ওই দিনও একটা এন্ট্রি দিতে হবে। সুতরাং এখানে 3টা ডেটের এন্ট্রির কথা বলা হচ্ছে। প্রথমে আসে September 1 তারিখে কি হচ্ছে এটা। আহ যদি আমরা এটা ইয়ে দেখি, লায়াবিলিটিটা হচ্ছে কার, সিডব্লিউ কোম্পানির লায়াবিলিটি। সে তো একটা নোট সাইন করে দিল, নোট সাইন করা মানে সে তার দায়টাকে স্বীকার করে নিল, তাহলে তার বইতে এটা নোটস পেয়েবল হিসেবে যাবে। ঠিক আছে, কিন্তু ক্যাশ পাইছে, সে সে তো লোন নিচ্ছে, তাহলে সে ক্যাশ পাইলো ডেবিট, আর নোটস পেয়েবল ক্রেডিট 1 লক্ষ টাকা। এটা হলো একেবারে যেই দিন সে নোটটা সাইন করার মাধ্যমে টাকাটা পেলো সেই দিনকার কথা। তারপরে আপনি যখন December 31 ডিউ হবে, টাকাটা ম্যাচিওর হলো, মানে নোটটা ম্যাচিওর হলো, তাহলে আপনাকে তো 4 মাসের সুদ দিতে হবে, তাহলে আপনার এখানে একটা ইন্টারেস্ট ডিউ করতে হবে। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করতে হবে 12% রেটে 12,000 টাকা আসে 1 বছরের জন্য, 4 মাসের জন্য আসে 4,000 টাকা। হ্যাঁ, 4,000 টাকা আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এটা 4,000 টাকা আসতেছে। রাইট। এখন আপনি যখন পেমেন্টটা করবেন একেবারে January 1 তারিখে, তখন আপনার নোটস পেয়েবলও পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট পেয়েবল যেটা ইন্টারেস্ট ডিউ হয়েছে সেটাও পেমেন্ট করতে হবে। তাহলে যখন আপনি ম্যাচিউরড যখন হলো, যখন পেমেন্ট যখন করবেন জার্নাল এন্ট্রিতে, তাহলে নোটস পেয়েবল ডেবিট 1 লাখ, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট 4,000, আর ক্যাশ ক্রেডিট 1,04,000। তাহলে সিম্পল 3টা এন্ট্রি, একটা হলো আপনি ইস্যু করলেন বা আপনি সাইন করে আপনার দায়টা স্বীকার করে নিলেন, তারপরে হলো গিয়ে ইন্টারেস্ট ডিউ হয়েছে, দেন আপনি পেমেন্ট। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? না থাকলে আমি প্রসিড করি, থাকলে আপনার প্রশ্ন না, থাকবে। এটাকে আমি সিম্পল লোন হিসাবে না বলে কেন আসলে নোটস পেয়েবল বলতেছি, মানে এটা কারণ কি, মানে আমি একটা সাইন করছি নোটস এই জন্য। মানে এটি স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিস আর কি, আপনার বিশেষ করে টেক্সট বুক প্র্যাকটিস বলতে পারেন। এখন তার মানে এই না যে আপনি ধরেন বাস্তবে নোট পেয়েবলের বদলে লোন পেয়েবল লিখতে পারবেন না, বা খালি লোন লিখতে পারবেন না, বিষয়টা এরকম না।
বাস্তবে আপনি যখন একটা লোন নিলেন ব্যাংকের কাছ থেকে, কাগজপত্র সাইন করে নিলেন, সেই ক্ষেত্রে আপনি ক্যাশ ডেবিট করেন, লোন পেয়েবল ক্রেডিট করেন বা লোন ক্রেডিট করেন, তাই করেন, তাই না? এবং জি যখন স্যার। আপনার ইন্টারেস্টটা ডিউ হয় তখন ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করেন, পেমেন্টের সময় লোন ডেবিট করেন বা লোন পেয়েবল ডেবিট করেন, ক্যাশ ক্রেডিট করেন, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট করেন, ক্যাশ ক্রেডিট করেন। আচ্ছা, আপনি জাস্ট হলো নোটের বদলে আপনি বাস্তবে অনেক কিছুই করতে পারেন এখানে। সাধারণত বইগুলোতে যেটা আমেরিকান প্র্যাকটিস আর কি, সেখানে নোটস পেয়েবল দিয়ে বোঝাচ্ছে আর কি, যে আপনার যে দায়টা তৈরি হলো সেটা নোটস পেয়েবলের মাধ্যমে এখানে দেখানো যায় আর কি। ওকে স্যার, জি থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, ইন্টারেস্টটা আমরা হচ্ছে ডিসেম্বরে গিয়ে এন্ট্রি দিলাম, ইন্টারেস্টটা কি সঙ্গে সঙ্গে এন্ট্রি দেওয়া যেত না? কখন? ইন্টারেস্ট যেটা পেয়াবল, হ্যাঁ ইন্টারেস্ট এক্সপেন্সটা, এটা আমরা হচ্ছে এন্ট্রি দিলাম ডিসেম্বরে গিয়ে। জি। এটা কি ওই যে সেপ্টেম্বরে যখন লোনটা নিলাম তখন দেওয়া যেত না? না, তখন কি আর খরচ দেখাতে পারবেন? খরচ যদি তখন দেখান তখন তো আপনার ভুল হবে। অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল ভায়োলেট হবে তো। আপনি তো তখন ইন্টারেস্টের ডিউ হয় নাই, আপনার খরচ হয় নাই। ইন্টারেস্ট ডিউ মানে হলো খরচ হয় নাই, তো তখনও খরচ হওয়ার মানে হলো যে কোনো কিছুকে আপনি তখনই খরচ আচ্ছা। বলতে পারবেন যখন ধরেন খরচের টাকাটার এগেনস্টে তো আপনার একটা বেনিফিট পাওয়ার কথা, বেনিফিটটা আপনি যখন পাইছেন। কিন্তু বেনিফিট আপনি পাবেন, তার জন্য খরচ হয়ে যায় না। হ্যাঁ, তার জন্য খরচ হয়ে যায় না। অনেক সময় এমন হয় যে আমরা ধরেন বেনিফিট পাবো, তার জন্য আগেই অগ্রিম টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, তখন আর ওটাকে খরচ বলা যায় না, ইমিডিয়েটলি আমরা ওটাকে অ্যাসেট হিসেবে রেকর্ড করি। পরবর্তীতে সাবসিকুয়েন্ট মানে যখন সময় ল্যাপস করে আমরা ওটাকে অ্যাডজাস্টমেন্ট করি। একটা এক্সাম্পল হচ্ছে যেমন ইন্স্যুরেন্স পলিসি। আপনি যখন আজকে ধরেন একটা ইন্স্যুরেন্স পলিসি নিবেন, ধরেন 2 বছর, 1 বছর, 3 বছর, এরকম অনেকে পলিসি কাভারেজ নেয়, তখন কিন্তু ওটাকে ইন্স্যুরেন্স খরচ হিসেবে দেখানোর সুযোগ নেই। আপনি যদি এটা যদি জাস্ট ইয়ার টু ইয়ারে যান তাহলে খরচ হিসেবে দেখাই ফেলতে পারেন, অসুবিধা নাই, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু যদি অপারেটিং সাইকেলের চেয়ে বেশি সময়ের জন্য ইন্স্যুরেন্স কাভারেজ আপনি নিয়ে থাকেন, লাইক ধরেন আপনি 2 বছরের জন্য একটা কাভারেজ নিলেন, তাহলে আপনি শুধু যেদিন কাভারেজটা নিলেন সেদিন ইন্স্যুরেন্স এক্সপেন্স আসলে দেখানো হয় না। সাধারণত আপনি ইন্স্যুরেন্স পলিসি ডেবিট করেন বা প্রিপেইড ইন্স্যুরেন্স নামে আপনি ডেবিট করতে পারেন, আর ক্যাশ ক্রেডিট করবেন যেহেতু ক্যাশ টাকা চলে গেছে আপনার কাছ থেকে। পরবর্তীতে আপনি যখন ইয়ার এন্ডে, সেটা আপনার জুন 30-তে এন্ড হোক অথবা ডিসেম্বরে এন্ড হোক, তাহলে তখন হিসাব করবেন কোন দিন কিনেছেন, সেই দিন থেকে কত সময় ল্যাপস হয়েছে। তাহলে ধরেন আপনি যদি জানুয়ারি 1 তারিখে কিনেন 2 বছরের জন্য, তার মানে হলো ডিসেম্বর 31-এ যদি আপনি হিসাব করেন তাহলে 1 বছর ল্যাপস হয়েছে। তাহলে 1 বছরেরটার জন্য এক্সিস্টিং এন্ট্রি দিতে হবে, তখন গিয়ে আপনি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করলেন, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট করলেন। আবার যদি বছরের মাঝামাঝি কিনেন, যেটা 24 মাস মানে হলো এই বছরের শেষ নাগাদ 6 মাসের কভারেজ পাইছেন, তখন ওই 6 মাসের জন্য আপনাকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্সে 6 মাসের টানতে হবে। পরের বছরের শেষে আবার 1 বছরেরটা আসবে, এর পরের বছরে গিয়ে আবার 6 মাস, বা যদি আবার নতুন করে কিনেন তাহলে ওইভাবে হিসাব। ঠিক আছে? তো এইভাবে জি যায় স্যার, আর বুঝতে কি। পারছি। মানে ইয়ার এন্ডিং এ গিয়ে এটা হচ্ছে এক্সপেন্সটা হচ্ছে আমরা ওই সময় হ্যাঁ, ইয়া আপনাকে করছি। খরচটা আগে হইতে হবে, খরচ হওয়ার আগে খরচ লেখা যায় না। ইন্টারেস্টের টাকাটা যতক্ষণ পর্যন্ত না ধরেন লোনটা নিয়েছেন, সময় ল্যাপস হলে পরে আপনি লোনের মানে লোনের সার্ভিসিংটা ডিউ হবে। আমার তো এখনো সময়, ধরেন সেপ্টেম্বর 1 তারিখে তো আমার এখনো কোনো সময় ল্যাপস হয় নাই, কোনো সময় এক্সপায়ার করে নাই, ওই দিনে নিলাম, তাহলে ওই দিনে ইন্টারেস্ট দেখানো যায় না আর কি। সময়ের পরে গিয়ে দেখাতে হবে। তো সাধারণত আমরা ইয়ার এন্ডে দেখি। জি স্যার, বুঝতে পারছি। জি, যে আমরা আলাপ করেছি। এরপরে আসেন অনেক সময় সেলস ট্যাক্স পেয়েবল, যেটা সেলস ট্যাক্স আমেরিকান কনসেপ্ট হিসেবে বলে আর কি, আমাদের দেশের হিসেবে যেটা ভ্যাট আর কি, ভিএটি। ভিএটি যেটা আর কি, যে ধরেন আপনি কাস্টমারের কাছ থেকে টাকা কালেক্ট করে নিয়েছেন ট্যাক্স বাবদ, যেটা সব সরকারকে দিবেন। সো যারা ভ্যাট কালেক্ট করে, কারণ ভ্যাট তো আসলে একসোর্সে কালেক্ট হচ্ছে এখানে, যদি না ব্যবসায়ী হয়, মানে বারোয়ানি কাস্টমারের কাছ থেকে তো আমরা ভ্যাট কালেক্ট করি, যদিও বাস্তবতা প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট, অনেক সময় অনেকের কাছ থেকে কালেক্ট করি ঠিকই, গভর্নমেন্ট পায়। তবে গভর্নমেন্ট এর জন্য অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার, বিভিন্ন ধরনের মেকানিজম, যেখানে অটোমেটিক্যালি ভ্যাটের টাকাটা হয়, অথবা যারা খুবই ধরেন এথিক্যাল বিজনেস প্র্যাকটিস করে তারা সব সময় আপনার এগুলো দিয়ে থাকে। সুতরাং নিয়মটা হচ্ছে যে উনি তো
কাস্টমারের কাছ থেকে টাকাটা কালেক্ট করে নিয়েছেন, কিন্তু এটা ওনার আয় না। যেহেতু ওনার আয় না এটা, তাহলে এটা ওনার কি অব্লিগেশন? অব্লিগেশনটা কার প্রতি? সরকারের প্রতি। সরকারকে এটা পরিশোধ করে দিতে হবে। ঠিক আছে? তো এই এই টাকাটা তাকে কালেক্ট করছে কাস্টমারের কাছ থেকে, কিন্তু এটা গভর্নমেন্টকে দিতে হবে। গভর্নমেন্টের রাজস্ব বিভাগ যেটা, তাকে দিতে হবে, আমাদের এনবিআর। এখানে একটা এক্সাম্পল এরকম যে, যেমন আপনি March 25 cash register reading for Cooley grocery shop shows, এটা গ্রোসারি শপ, মুদি দোকানদার, দেখাচ্ছে যে উনি বিক্রি করেছেন অ্যান্টি হলো যেই দেশের একটা কারেন্সি আর কি, অ্যান্টি ডলার, ডলারই ধর, $10,000 উনি বিক্রি করলেন, যার মধ্যে সেলস ট্যাক্স আছে 6%, মানে $600। তাহলে ওনার জার্নাল এন্ট্রি হচ্ছে উনি তো এই 600 বাদেই 10,000 বিক্রি করেছে, তার মানে 10,000 যা সেল করেছেন তার উপর আরো 6%, 6% কালেক্ট করেছেন। তাহলে জার্নাল এন্ট্রি হলো ক্যাশ উনি পেয়েছেন 10,600, কিন্তু ওনার আয় হচ্ছে 10,000। ওই 600 হলো গভর্নমেন্টের, ওটাকে উনি লিখবেন সেলস ট্যাক্স পেয়েবল। আমাদের কনটেক্সট আমরা লিখবো ভ্যাট পেয়েবল। হ্যাঁ, ভিএটি পেয়েবল, যেটা আমরা গভর্নমেন্টকে দিব। পরে যখন আপনি ভ্যাট রিটার্নে সাবমিট করার মাধ্যমে, আপনি ধরেন ওই যে চালানের মাধ্যমে গভর্নমেন্টকে যেদিন টাকাটা পরিশোধ করবেন, সেদিন আপনি আরেকটা এন্ট্রি দিবেন, ভ্যাট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট, যেভাবে আপনি পরিশোধ করেন আর কি। এটা অনেক সময় বলছে এখানে যে সামটাইমস কোম্পানিজ ডু নট রিং আপ সেলস ট্যাক্সেস সেপারেটলি অন দ্য ক্যাশ রেজিস্টার। মানে আপনি সেপারেটলি যদি ক্যাশ রেজিস্টার মেনটেন না করেন, লাইক আপনি কত টাকার রেভিনিউ আসছে সেটা যদি সেপারেটলি না হয়, তাহলে ধরতে হবে যে ওর মধ্যেই কিন্তু টাকাটা অন্তর্ভুক্ত রয়েছে। সো যেমন এখানে বলছে যে তার টোটাল রিসিট হচ্ছে 10,600, বিকজ দ্য অ্যামাউন্ট রিসিট ফ্রম দ্য সেল ইজ ইকুয়াল টু দ্য সেলস প্রাইস প্লাস সেলস ট্যাক্স। তাহলে 10,600 যেটা, তার মধ্যে 106%, মানে এটা হলো 106%, তাহলে 100% কত হবে? এবার সুতরাং এইটা তখন ওইভাবে হিসাব করবে যে 10,600 হলে 106%, তাহলে 100% কত? এটা করলে 10,000ই পাবো আমরা সেলস রেভিনিউ, বাকিটা সেলস ট্যাক্স পেয়ে যাবো। তার মানে হলো ভ্যাট সহ, বা আমার এই ক্ষেত্রে আর কি সেলস ট্যাক্স সহ যদি আপনার টাকাটা দেয়া থাকে, তখন এইভাবে ক্যালকুলেট করার বিষয় থাকে। তবে সেই ক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে ওই ক্যাটাগরি অফ সার্ভিসের ক্ষেত্রে বা ওই ক্যাটাগরি অফ সেলস এর উপরে কত পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল, সেই জিনিসটা আপনাকে জানতে হবে, কারণ আপনি না জানলে তো এটা পারবেন না, তাই না? এখন ধরেন মিষ্টির দোকানদার, তার টোটাল রেভিনিউ দেখাইছে, সে তো ভ্যাট সহ কালেক্ট করছে, দেখাইলো সে 5 লাখ টাকা ধরেন, কোন একটা মাসে 5 লাখ টাকা আরো বেশি সেল করে, তারা ধরেন 1 কোটি টাকা সে সেল করছে এক মাসে। এখন 1 কোটি টাকা যে সেল করলো, এর মধ্যে ধরেন তার রেটটা অন্তর্ভুক্ত, তাহলে আপনার জানতে হবে মিষ্টির দোকানের উপর অ্যাপ্লিকেবল ভ্যাট রেট কত, সেই অনুযায়ী তার রেভিনিউতে কত যাবে আর গভর্নমেন্ট কত পাবে, সেটা ঠিক হবে। এরপরে আমরা যাই আনআর্নড রেভিনিউ, যেটা অলরেডি আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে অনেক সময় দেখা যায় যে আপনি টাকা রিসিভ করেছেন কিন্তু সার্ভিস এখনো দেন নাই বা মাল ডেলিভারি দেন নাই। হ্যাঁ, যেমন আমরা টিকিট কাটি, এয়ারলাইন ব্যবসায়ের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা টিকিট কেটে ফেলি, আমরা ট্রাভেল করার আগে টিকিট কাটি। সুতরাং এয়ারলাইন্স কোম্পানিগুলো যেই রেভিনিউটা পায়, সে যেই দিন টাকাটা রিসিভ করেছে সেই দিন কিন্তু এটাকে রেভিনিউ হিসেবে দেখাতে পারে, কারণ এর রেভিনিউ হয় না, সে এখনো আমাকে সার্ভিস দেয়নি। ওকে, এমন হইতে পারে আমি ডেফার করতে পারি, সুতরাং তখন তার রেভিনিউটা আর বেড়ে যায়। যার ফলে তারা যখন টাকাটা রিসিভ করে, তখন এটাকে আনআর্নড রেভিনিউ বা একটা অব্লিগেশন, একটা লায়াবিলিটি হিসেবে দেয়। এটা একটা কারেন্ট লায়াবিলিটি আর কি। হোটেল রিজার্ভেশনের সময় অনেক সময় আমরা বুকিং করি, টাকা দিয়ে পে করি, বুকিং করি, বা অনেক জায়গায় আমরা প্রিপেড সিস্টেমে টাকা পয়সা পরিশোধ করে থাকি। তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে টাকাটা যখন আপনি পরিশোধ করেছেন, বা আপনি যখন রিসিভ করেছেন কাউকে সার্ভিস দিবেন বলে, তখন টাকাটা আপনার এটা দায় হিসেবে থাকে। টাকা পেয়েছেন কিন্তু দায়, পরে যখন সার্ভিস দিবেন বা মাল ডেলিভারি দিবেন, তখন ওই দায়ের সাথে এটাকে অ্যাডজাস্ট করবেন। যেমন এখানে একটা বুসান আইপার কোরিয়ান কোম্পানি সেলস 10,000 সিজন ফুটবল টিকেটস অ্যাট 50,000 কোরিয়ান কারেন্সি আর কি এটা, ইচ 5 গেম হোম শিডিউল, যে তারা just a minute.
স্যার কি লেট হয়ে গেছেন? সো এখানে আমরা অনেক সময় দেখি, ধরেন এটা আমরা ওই যে সমস্ত দেশে ফুটবল, যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে আপনারা দেখবেন যে তারা প্রচুর ফুটবল প্রেমী আর কি, হ্যাঁ, ফুটবল খেলা দেখে। তো অনেকে হচ্ছে কি পুরো সিজনের টিকিট কেটে ফেলে আগেই। মানে আপনি ওই সিজনে আপনার ক্লাবের, আপনি যে ক্লাব সাপোর্ট করেন সেই ক্লাবের যতগুলো খেলা হবে একটা প্যাকেজ দেয় আর কি, তারা ওই প্যাকেজ অনুযায়ী আপনি কিনে ফেলেন। এখন ক্লাবের কর্তৃপক্ষ যারা এটা সেল করতেছে টিকিটটা, বা ওই স্টেডিয়াম কর্তৃপক্ষ, ধরুন কোন একটা স্টেডিয়ামে ওই সিজনে যত খেলা হবে সব খেলা আপনি টিকিট আগেই বুক করে ফেলবেন, একটা সিঙ্গেল অফারে কিনে ফেলবেন, তখন পুরো টাকাটা আপনি একবারে দিচ্ছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি ধরেন খেলাগুলো দেখবেন, ততক্ষণ পর্যন্ত তার রেভিনিউ তো এখানে জেনারেট হবে না। তাহলে সে টাকাটা তো পেলো, তাহলে তার বইতে টাকা ডেবিট হবে, ঠিকই ক্যাশ ডেবিট হবে, বিপরীতে তার একটা অব্লিগেশন সে ক্রিয়েট করতে হবে। এখানে ওরকম একটা কেস যে একটা স্টেডিয়াম, ওসান, আইফা, তারা 10,000 টিকিট বিক্রি করছে, সিজন টিকিট আর কি বলে, পুরো সিজনের টিকিট 10,000 এরকম বিক্রি করছে। প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে কোরিয়ান কারেন্সিতে 50,000 করে। দ্য ক্লাব মেক্স দ্য ফলোইং এন্ট্রি ফর দ্য সেল অফ সিজন টিকিটস। তো টাকাটা থাউজেন্ড, যদি আমরা বলি 50,000 ইন্টু 10,000, তাহলে 50,000 ইন্টু 10,000-এ আপনার ক্যাশ ডেবিট, আনআর্ন টিকিট রেভিনিউ ক্রেডিট, আনআর্ন রেভিনিউ বা আনআর্ন টিকিট রেভিনিউ, কারণ এখনো রেভিনিউ হয় নাই, আনআর্ন অনুপার্জিত আয় 5 লাখ, 5 লাখ থাউজেন্ড আর কি। এই যে উম, এখানে 3 4 4 3 7 8টা শূন্য আর কি, তাহলে এখানে 4টা শূন্য আর 50,000 ইন্টু 10,000, কারণ একটা তো হলো 50,000, তাহলে 10,000টা কত আর কি, এইভাবে করেছে। এটাই হবে। পরে যখন আপনি একটা করে গেম শেষ হবে তখন আপনার ওটা অ্যাডজাস্ট করতে হবে, তাহলে দেখা গেলো এটা হলো 5টা গেমের জন্য, 5টা গেমের টোটাল এতগুলো টিকিট আপনি বিক্রি করেছেন আর কি, এবং টিকিট বিক্রি করে এই টাকাটা পাইছেন। তো যখন একটা গেম শেষ হবে তখন আপনার ওই গেমের, তাহলে 5 দিয়ে ভাগ মানে 1 লক্ষ, মানে 1 লক্ষ থাউজেন্ড কি। সো আনআর্ন টিকিট রেভিনিউ ডেবিট, টিকিট রেভিনিউ ক্রেডিট, তখন আপনি রেভিনিউ হিসেবে রেকর্ড করলেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা এটা? আচ্ছা, এরপর আমরা একটু আগাই। কারেন্ট ম্যাচিউরিটিজ অফ লং টার্ম ডেট, অনেক সময় অনেক লোন থাকে, যেমন আপনার টার্ম লোন, যে আপনি একটা লোন নিয়েছেন 10 বছর মেয়াদি, যে আপনি 10 বছর, 10 বছর পরে গিয়ে আপনি লোনের টাকাটা পরিশোধ করতে হবে। ওকে, কিন্তু এটা কিস্তিতে, সরি মানে আপনি নিয়েছেন ঠিকই, কিন্তু এটাকে ইনস্টলমেন্ট দিবেন, প্রতি বছরে পেমেন্ট করে করে আপনি এরকম 10 বছরে পরিশোধ করবেন। তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি 1 বছরে যে পরিশোধগুলো করতে হবে সেটা কারেন্ট লায়াবিলিটি, আর বাকিটা আপনার নন কারেন্ট হিসেবে থেকে যায়। তার মানে ধরেন আপনি যদি 20 লক্ষ টাকা লোন নেন, তার অ্যামortization শিডিউল তো একটা করা হয়, সেই অনুযায়ী আপনার লোনের মূল টাকাটা এবং ইন্টারেস্টের টাকাটা ডিউ হয়, তাই না? সুতরাং আপনি যখন বছর বছর এন্ট্রি দেখাবেন, তখন প্রতি বছরে আপনি কতটুকু ইন্টারেস্ট বাবদ দিচ্ছেন, কতটুকু মূল টাকা দিচ্ছেন সেটা দেখা। তাহলে আপনার মূল যে 20 লক্ষ টাকা, তার মধ্যে হয়তো বা দেখা গেল, ধর আমি সিম্পল মানে কোনো টাইম ভ্যালুর জটিলতা না গিয়ে, মানে ইন্টারেস্ট ধরেন রয়েছে, কথার কথা, তারপর আমি খুব সিম্পল চিন্তা করি যে প্রতি বছরে মূল টাকা ধরেন 1 লাখ টাকা করে কমবে, আমি ধরেন 20টা কিস্তি দিবে, সহজ করে বোঝানোর জন্য বলতেছি আর কি, যদি এরকম না, এটা তো টাইম ভ্যালু ফ্যাক্টর আছে। তাহলে দেখা যাচ্ছে যেই দিন আপনি লোনটা নিলেন, আপনার যে অব্লিগেশনটা ক্রিয়েট হলো, বছর শেষে আপনার 20 লক্ষ টাকা যে ডিউ থাকবে মানে প্রিন্সিপাল অ্যামাউন্টে, তার মধ্যে 1 লক্ষ হবে কারেন্ট লায়াবিলিটি, কারণ 1 লক্ষ টাকা আপনি 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হবে মানে অপারেটিং সাইকেলে, আর বাকি 19 লাখ টাকা পরিশোধ করবে এরপরে, তাহলে 19 লাখ হবে নন কারেন্ট লায়াবিলিটি, 1 লাখ হবে কারেন্ট। আবার দ্বিতীয় বছর শেষে
আরো 1 লাখ কমে যাবে, কারেন্টে চলে আসবে সেটা, আর বাকি 18 লক্ষ হবে নন কারেন্ট, এইভাবেই যেতে থাকে। তো এখানে ওরকম একটা বিষয় এখানে বলা হচ্ছে যে when the construction issues a 5-year interest bearing 25,000 note on January 1 2017, বলছে যে 5 বছর মেয়াদি একটা আহ, সুদযুক্ত ইন্টারেস্ট বিয়ারিং একটা নোট, যেটা 25,000 ইউরো অ্যামাউন্টের, যেটা ইস্যু করা হয়েছে 2017 সালের জানুয়ারি মাসে 1 তারিখ। যেই নোট অনুযায়ী বলা হচ্ছে যে প্রতি জানুয়ারির 1 তারিখে, যেটা শুরু হবে 2018 সালের জানুয়ারি 1 তারিখ থেকে, তার মানে দেখেন ইস্যু করা হয়েছে 2017 সালে, তাহলে পরিশোধ শুরু হবে পরের বছরের জানুয়ারি থেকে। সো পরের বছরের জানুয়ারি থেকে ওয়েন্ডি শুড পে 5,000 ইউরো অফ দ্য, 5 বছর তো প্রতি বছরে 5,000 করে দিবে। When the company prepares financial statement on December 31st, যখন সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে 2017 সালের ডিসেম্বর 31-এ, মানে প্রথম বছর, যে বছর নোটটা নিয়েছে বা লোনটা নিয়েছে সেই বছরের শেষের কথা বলছে, হোয়াট অ্যামাউন্ট শুড বি রিপোর্টেড অ্যাজ এ কারেন্ট লায়াবিলিটি, হোয়াট অ্যামাউন্ট শুড বি রিপোর্টেড অ্যাজ এ লং টার্ম লায়াবিলিটি। তাহলে এটা খুব সিম্পল, কারণ আপনি 25,000 ইউরো নিয়েছেন, একটা প্রথম ইনস্টলমেন্ট দিতে হবে জানুয়ারি 1, 2018। তাহলে আপনি হিসাব করতেছেন ডিসেম্বর 31, 2017 সালে, মানে কয়েক 2 দিন, একদিন পরেই আপনাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে। এখন ওটা যদি জানুয়ারি 1 না হয়ে যদি ডিসেম্বর 1 হইতো 2018 সালে, তাও ওই 5,000 ইউরোই কিন্তু আপনার কি হইতো, ওটা কারেন্ট লায়াবিলিটি হইতো, কারণ ওটা 1 বছরের মধ্যেই পরিশোধ করতেছেন। আর বাকিটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। সুতরাং 25,000-এর মধ্যে 5,000 যদি আমার কারেন্ট হয়, বাকি 20,000 হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। ওকে, আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে এখানে। You and several classmates are studying for the next accounting examination. They ask you to answer the following questions. এখানে কিছু প্রশ্ন করা হয়েছে। আম, এটা আপনারা একটু করেন তো দেখি, 3টা প্রবলেমে একটু নিজের আগে জার্নাল এন্ট্রি আর কি, জার্নাল এন্ট্রি তো একটা ক্যালকুলেশন একটু করেন, দেন আমরা আলাপ করবো। হ্যাঁ, তাহলে তাহলে মনে হয় এটা ভালো হয়, তাহলে একটা প্র্যাকটিসও হয়ে যায় আর কি আপনাদের। আপনাদের হয়েছে কিনা দেখেন। আহ
এই অ্যামাউন্ট তিনটা মিলেছে কিনা দেখেন, যদি কোনো প্রশ্ন থাকে বলেন। স্যার এই যে 6 মান্থের কথা বলা আছে, এই 6 মান্থ মানে কি? আপনার কণ্ঠটা খুব অল্প দূরে আসে আর কি। একটু কি জোরে বলবেন না বা মাইক্রোফোনের কাছে আসবেন? মানে স্যার 6 মান্থের কথা বলা আছে, যেখানে 50,000 6 মান্থ, এই 6 মান্থের মিনিং কি? লোন ইয়েটা কি স্যার 6 মাসের জন্য নিয়েছে, তাই তো বোঝাচ্ছে স্যার? নিয়েছে 6 মাসের জন্য, হ্যাঁ, কিন্তু সেপ্টেম্বর 1 তারিখে নিয়েছে তো, আর ডিসেম্বর 31-এ ক্লোজিং, তাহলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 31 4 মাস, সেই হিসেবে আসছে আর কি। কোয়ার্টারের জন্য আমি এটা ইয়েটা দিব, ইন্টারেস্টটা দিব, সরি 4 মাসের এই জন্য। এই এখন 4 মাস, ডিসেম্বর 31 পর্যন্ত 4 মাসেরটা দিবেন, এরপরে তো 4 মাস। আবার 2 মাস আছে কি। জি জি স্যার। স্যার ইন্টারেস্টের জন্য জার্নালটা কি হবে? কিসের জন্য? ইন্টারেস্ট। ইন্টারেস্টের জন্য। হ্যাঁ, ইন্টারেস্ট জার্নালটা হবে, ডেবিট, ক্যাশ ক্রেডিট। জি জি, জার্নালটা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 2000। এটা হলো ডিসেম্বর 31-এর প্রথম জার্নাল। জি স্যার, ঠিক আছে। জি, ওকে। 2 নম্বরের জন্য জার্নাল এন্ট্রি হবে, ক্যাশ ডেবিট হবে 23,320, সেলস রেভিনিউ ক্রেডিট হবে 22,000, আর আপনার সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হবে 1,320। আর 3 নম্বরের জন্য যখন আপনি টাকাটা পেয়েছেন তখন দিবেন, মানে হলো নভেম্বরের 1 তারিখে জার্নাল এন্ট্রি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আনআর্ন সার্ভিস রেভিনিউ, এখানে রেন্ট তো, আনআর্ন রেন্ট রেভিনিউ ক্রেডিট, তাহলে 15,000। আর এটা 3 মাসের জন্য নিয়েছেন কিন্তু নভেম্বর 1 তারিখে, তাহলে নভেম্বর ডিসেম্বর 2 মাসেরটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে ডিসেম্বর 31-এ। সুতরাং 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 10,000, তাহলে তখন লিখবেন আনআর্ন রেন্ট রেভিনিউ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। এটা হলো জার্নাল। রাইট, এখন প্রেজেন্টেশন কারেন্ট, মানে কারেন্ট লায়াবিলিটি আমরা কিভাবে দেখাই ব্যালেন্স শিটের অন্যান্য জায়গায়, বিশেষ করে যেগুলোর সাথে আপনার খরচের বা আপনার স্যার আয়ের সেকেন্ড এন্ট্রিটাকে একটু আরেকবার বলবেন? সেকেন্ড এন্ট্রিটা, জি হ্যাঁ, স্যার। সেকেন্ড সেকেন্ড এন্ট্রিটা হচ্ছে ক্যাশ ডেবিট 23,320, ক্যাশ ডেবিট 23,320, রেভিনিউ ক্রেডিট, এটা হলো সেলস রেভিনিউ আর কি, সেলস রেভিনিউ ক্রেডিট, যেহেতু আমরা 1,320 টাকা পেলাম হচ্ছে গিয়ে, এই যে বাইশ বাইশ হাজার টাকা রেভিনিউ আর কি, তাহলে সেলস রেভিনিউ ক্রেডিট 22,000 টাকা, আর সেলস ট্যাক্স পেয়েবল হচ্ছে বাকিটা 1,320 টাকা। তো এখন আমরা বলছি যে কারেন্ট লায়াবিলিটি গুলোকে আমরা কিভাবে দেখাবো। সাধারণত কারেন্ট লায়াবিলিটি যেহেতু লায়াবিলিটি, অবভিয়াসলি এটা ব্যালেন্স শিটে আসবে। আর ব্যালেন্স শিটে যখন আমরা প্রেজেন্টেশন দেখাই, সাধারণত আমরা এটাকে ম্যাগনিচিউড অনুযায়ী অনেক সময় দেখানো হয়, লাইক যেটা সবচেয়ে বড় কারেন্ট লায়াবিলিটির মধ্যেও সেটাকে আগে দেখানো, এরপরে দেখানো ক্রনোলজিক্যালি সেভাবে দেখায়। তো একটা প্রতিষ্ঠান ক্রয়েক্স কোম্পানি, তাদের একটা কারেন্ট লায়াবিলিটি পার্শিয়াল স্টেটমেন্ট দেয়া আছে, দেখেন, যেখানে শর্ট টার্ম বরোইং নটস পেয়েবল এটা দেয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল, লং টার্ম ডেট ডিউ উইদিন 1 ইয়ার, তার মানে এটা লং টার্ম, এটা নন কারেন্ট নর্মালি, কিন্তু যেহেতু তার একটা পোর্শন 1 বছরের মধ্যে ডিউ, ওই অংশটা আপনাকে দেখাইতে হবে কারেন্টের মধ্যে। অ্যাক্রুড এক্সপেন্স, বকেয়া খরচ যেগুলো রয়েছে, যেমন আপনার স্যালারি ডিউ হয়েছে পেমেন্ট করেন নাই, রেন্ট ডিউ হয়েছে পেমেন্ট করেন নাই, এই ধরনের আর কি। আলাদা করে আবার অ্যাক্রুড ওয়েজেস, স্যালারিজ, এমপ্লয়ি বেনিফিটস এগুলো আছে। কাস্টমার অ্যাডভান্স, আপনি যদি অগ্রিম নেন, যেটাকে আমরা আনান বলছি, কাস্টমারের কাছ থেকে অগ্রিম করছে। আর আপনার ইনকাম ট্যাক্স পেয়েবল, সেটা ডেফার্ড ইনকাম, ডেফার্ড ট্যাক্স বা ডেফার্ড ট্যাক্স পেয়েবল বা কারেন্ট ইনকাম ট্যাক্স পেয়েবল, সেইগুলো, ডিভিডেন্ডস পেয়েবল, এগুলো সবই কারেন্ট লায়াবিলিটির অংশ। তাই সেভাবে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এটা অনেক সময় আমরা ওই যে কারেন্ট কারেন্ট লায়াবিলিটি আমাদের কি কি অ্যানালাইসিসে কাজে লাগে, একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে লাগে। ওয়ার্কিং ক্যাপিটালের দুইটা অংশ, আমরা একটা বলি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, সেটা আমরা প্রায় টোটাল কারেন্ট অ্যাসেটকে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। আর
কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে যেটাকে আমরা বলি সেটাকে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলি, সেই কাজে ব্যবহৃত হয়। আবার আমাদের কারেন্ট রেশিও যেটা কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। কারেন্ট রেশিও এটা আমরা রেশিও অ্যানালাইসিস আলাদা একটা চ্যাপ্টার আমরা পড়বো, তখন আমরা আরেকটু আলাদা। তো আমরা এরপরে যাই নন কারেন্ট লায়াবিলিটির অংশে। লং টার্ম লোন, তারপরে হলো বন্ড, ডিবেঞ্চার, এগুলো। তো যেহেতু আমরা বন্ডের ইস্যুটা একটু আমাদের এখানে জরুরি, কোম্পানিগুলো এখন বন্ড ইস্যু করছে। সো আপনার কোম্পানি যদি বন্ড ইস্যু করে থাকে, তার মানে হচ্ছে আপনি বন্ড বাজারে ছেড়ে টাকা নিচ্ছেন, তাহলে কাস্টমারকে কি দিচ্ছেন? কাগজ দিচ্ছেন, বন্ড দিচ্ছেন। আর কিছু কমিটমেন্ট লেখা থাকে সেখানে, লাইক আপনি 5% বন্ড, তার মানে আপনি তাকে 5% ইন্টারেস্ট দিবেন, ফিক্সড ইন্টারেস্ট একটা তাকে দিবেন। 10% বন্ড, আপনি তাকে 10% বন্ড মানে ফিক্সড ইন্টারেস্ট দিবেন। আমাদের এখানে জিরো কুপন বন্ড বা জিরো ইন্টারেস্ট বিয়ারিং বন্ডের কথা এখন বলা হচ্ছে। জিরো ইন্টারেস্ট বিয়ারিং বন্ড মানে হচ্ছে সেখানে কোনো ধরনের ইন্টারেস্ট রেট নেই। জিরো ইন্টারেস্ট বিয়ারিং বন্ড বা জিরো কুপন বন্ড ইউজুয়ালি এগুলো বছরের যখন আপনি ইস্যু করবেন তখন কম দামে ইস্যু করবেন। লাইক আপনার বন্ডের দাম যদি 1,000 টাকা হয় একটা বন্ডের দাম, আপনি সেটা তো 900 টাকা করে ইস্যু করলেন বা 150 টাকা ইস্যু করলেন। তার মানে যিনি কিনবেন উনি কম টাকায় ডিসকাউন্টে কিনবেন, পরবর্তীতে ম্যাচুরিটিতে অথবা উনি যখন এটা ছেড়ে দিবেন তখন উনি ফেস ভ্যালুটা পাবেন। তাহলে 1,000 টাকা পাবেন, ধরেন 900 টাকা দিয়ে কিনেছেন, 1,000 টাকা পাবেন, তাহলে 100 টাকা ওনার ওটা গেইন হলো। সো সাধারণত আমরা বন্ডের উপরে যে ইন্টারেস্টটা দেই, বন্ড হোল্ডার তো ওটা ইন্টারেস্টটা পাচ্ছে। তো এখানে আর ইন্টারেস্টের কথা বলা থাকে না ফিজিক্যাল বন্ডে। তা আমাদের এখানে উইয়ার্ড সিস্টেম, ওই যে কয়েকদিন আগে দেখছেন না যে বেক্সিমকো বন্ড, ওখানে আবার বলছে জিরো কুপন বন্ড, কিন্তু আবার ওখানে একটা রিটার্নের কমিটমেন্ট করতেছে যে এত এত পার্সেন্ট রিটার্ন আপনি পাবেন। এইগুলো সব উল্টা পাল্টা আর কি আমাদের এখানে। যাই হোক, আহ সো বন্ডে সাধারণত তিনটা অ্যাডভান্টেজের কথা এখানে বলছে, লাইক হলো শেয়ার হোল্ডার কন্ট্রোল ইজ নট এফেক্টেড। যিনি শেয়ার হোল্ডার, তার যে কোম্পানিতে তার যে কন্ট্রোলটা, ওনারশিপটা, সেটা ক্ষতিগ্রস্ত হয় না। এবং বন্ড যদি ইস্যু করে থাকেন তার একটা ট্যাক্স শিল্ড আমরা বলি, ট্যাক্স সেভিংস হয়। আপনার যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিশেষ করে ইনকাম স্টেটমেন্ট আপনার মাথায় থাকে, তাহলে আপনারা দেখেন আমরা কি করি, আমরা আহ, আমাদের রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড আমরা বাদ দিই, তাই না? কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের থাকতেছে কি? গ্রস প্রফিট। সেখান থেকে আমরা যাবতীয় অপারেটিং এক্সপেন্স গুলো আমরা বাদ দিই, অ্যাডমিন, মার্কেটিং, সেলিং, ডিস্ট্রিবিউশন, হোয়াট এভার খরচ আছে, এগুলো বাদ টাদ দিয়ে আমরা অপারেটিং ইনকামটা পাই। অপারেটিং ইনকামের সাথে আমরা নন অপারেটিং আইটেম যেগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাডজাস্ট করে থাকি। তারপরে আমরা পাচ্ছি আর্নিংস বিফোর ট্যাক্স, দেন আমরা ট্যাক্স অ্যাডজাস্ট করি, দেন আমরা আর্নিংস আফটার ট্যাক্স পাই, বা যেটাকে আমরা বলি আর্নিংস অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি হোল্ডার্স। তো আমরা যেটাকে অপারেটিং ইনকাম বলতেছি, নন অপারেটিং আইটেম গুলো অ্যাডজাস্টমেন্টের আগে সাধারণ যে কোম্পানিগুলো রয়েছে, ধরেন একটা উৎপাদনমুখী প্রতিষ্ঠান অথবা যে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, তো তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আহ, তাদের নন অপারেটিং আইটেম যেগুলো, নন অপারেটিং আইটেম গুলো হচ্ছে, আপনি একটু মিউট করে রাখেন, হ্যাঁ, যখন কথা বলবেন তখন অন করে নিন। তো তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, নন নন অপারেটিং আইটেম কোনগুলো, যেমন আপনি ইন্টারেস্ট যেটা পরিশোধ করতেছেন, যেটা আপনার রেগুলার ধরেন বিজনেসের অপারেশনের সাথে জড়িত, আপনার এমনিতে বিজনেসের জন্য আপনার জরুরি ঠিকই, কিন্তু বিজনেস অপারেশন সেটা। যেমন ব্যাংকের ক্ষেত্রে আবার কেসটা ভিন্ন, ব্যাংক যেহেতু সুদ হচ্ছে তার আয় হয়, আবার সুদ বাবদ তার খরচ হয়। ব্যাংকের জন্য ইন্টারেস্ট অপারেটিং এক্সপেন্স অ্যাজ ওয়েল এজ ইন্টারেস্টেই তার প্রিন্সিপাল রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটি, ইন্টারেস্ট থেকেই আসে, তাই না, রেভিনিউটা। তো ব্যাংক ছাড়া অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ইন্টারেস্টটা আপনার নন অপারেটিং আইটেম হিসেবে যায়, যার ফলে যার ফলে এই নেট প্রফিট, ওই যেটাকে আমরা নেট অপারেটিং ইনকাম বলতেছি, এটার আরেকটা নাম বলা হয় ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি। এই ইবিআইটির পরে গিয়ে আমরা ইন্টারেস্ট গুলো অ্যাডজাস্ট করে থাকি, ইন্টারেস্ট অ্যাডজাস্ট করে আমরা ইবিটি বা আর্নিংস বিফোর ট্যাক্স পাই, তারপরে ট্যাক্সটা আসে।
এখন দেখেন আমরা ট্যাক্স কিন্তু ক্যালকুলেট করতেছি হলো গিয়ে ইন্টারেস্টটা অ্যাডজাস্ট করার পরে। সুতরাং আপনি যদি বন্ড ইস্যু করে থাকেন, তার মানে হচ্ছে আপনার একটা বড় অ্যামাউন্টের ইন্টারেস্ট এক্সপেন্স রয়েছে। আর ইন্টারেস্ট এক্সপেন্স যদি থাকে তাহলে অটোমেটিক্যালি সেটার একটা ট্যাক্স ইম্প্যাক্ট থাকে, তার মানে ট্যাক্সের টাকাটা কমে যায়। কারণ যেহেতু ওটা একটা খরচ হিসেবে আসে এবং খরচের ফলে আপনার বিফোর ট্যাক্স ইনকামটাকে কমিয়ে দেয়, যার ফলে বিফোর ট্যাক্স ইনকামের উপরেই তো ট্যাক্সটা অ্যাপ্লাই হয়। তাহলে আপনার বেসটা কমে গেলে অটোমেটিক্যালি আপনার ট্যাক্সটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই কাজটা ঘটতেছে আর কি এখানে, হ্যাঁ। যেটা কারণে এখানে হচ্ছে ট্যাক্স সেভিংস পাওয়া যায়। আর ইপিএস মে বি হায়ার অনেক সময় আর্নিংস পাশে, যেহেতু আপনি ট্যাক্স সেভিংস পাচ্ছেন, সো পারহ্যাপস আপনার আর্নিংসটা অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি হোল্ডার্স, যেটা দ্যাট কুড বি ফাইন। মানে এটা যদি আর্গুমেন্টের বিষয়, সব সময় যে সব অবস্থা এরকম হবে নট নেসেসারি, বাট এই আর্গুমেন্টে আমরা হয়তো বলতে পারি যে আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, যেহেতু ইন্টারেস্ট রয়েছে, একটা খরচ বাড়তেছে, ট্যাক্স সেভিংস আপনি পাচ্ছেন, সুতরাং ট্যাক্স এর একটা হয়তো ইম্প্যাক্ট। যদি এটা আসলে প্রুফ করার বিষয় রয়েছে, আমি সবসময় পাবো, কারণ সিম্পলিস্টিক্যালি চিন্তা করলে আমার যদি খরচ বাড়ে তাহলে তো আমার আসলে আয় কমে যাওয়ার কথা, সেক্ষেত্রে ইপিএস কম হওয়ার কথা। হয়তো ভাবলো যে এখানে আহ, যে- আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই রেশিওতে আপনার ইন্টারেস্ট এক্সপেন্সটা বাড়তেছে, সেই রেশিওতে যদি আপনার ট্যাক্সের এটা ইম্প্যাক্টটা মানে হলো যে আপনার এডিশনাল বেনিফিটটা যদি আপনার পক্ষে আসে, সেই ক্ষেত্রে হয়তো বা ইপিএস করতে হয়। But এটা অনেক সময় হয় আর নট নেসেসারি সবসময় দিতে হবে। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় রয়েছে বন্ডের ক্যাটাগরাইজেশন নিয়ে। So, এটা একটা ইফেক্ট দেখানো হলো, এটা দেখাচ্ছে যে কিভাবে এটা হাই হচ্ছে। যে একটা কোম্পানি 15 লক্ষ হলো ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, তাহলে ইন্টারেস্ট 8%। তাহলে যাদের ইয়ে নাই, ইন্টারেস্ট নাই, তাদের ক্ষেত্রে তো এটা আসবে না। আর যাদের আছে সেখানে আসবে। তাহলে 50 লাখের 8%, 4 লাখ টাকা ইন্টারেস্ট আসতেছে। তাহলে ইনকাম বিফোর ট্যাক্স আসতেছে 15 লাখ এখানে, আর এখানে 1 লাখ। সো ইনকাম ট্যাক্স এখানে 30%, এখানে 30%, নেট ইনকাম অ্যাভেলেবল টু দ্য ইকুইটি হোল্ডার্স এখানে 10 লাখ 50, এখানে 7 লাখ 70। আউটস্ট্যান্ডিং শেয়ার, যাদের শেয়ার বেশি, অ্যাভেলেবল শেয়ার দিয়ে আপনি ভাগ করতেছেন, আর এখানে শেয়ার, ফ্লোটেড শেয়ার কম। সো এইটা একটা পার্থক্য আর কি, যে যারা বোথ ইকুইটি ফাইন্যান্সিং এবং বন্ড ফাইন্যান্সিং এ যায়, তার যেহেতু অ্যাভেলেবল ইকুইটি হোল্ডার, আউটস্ট্যান্ডিং শেয়ারটা, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার কম থাকে, যেহেতু ডিনোমিনেটর কম, নিচেরটা কম, উপরেরটা একটু কম হইলেও দেখা যায় যে নেট ইফেক্ট যেটা ইপিএস এর উপরে সেটা হাই হয়। তো ওই যে আমরা ইপিএস হাই বলতেছিলাম, এখানে একটা প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, এটা কখন হবে না, যখন দেখা যাবে যে এখানে যেমন 3 লাখ শেয়ার আছে, এখানেও 3 লাখ শেয়ার আছে, প্ল্যান বি তেও 3 লাখ শেয়ারই আপনি দিয়েছেন, ইন এডিশন আপনি বন্ড ইস্যু করেছেন, তখন গিয়ে এটা মিলবে না, তখন কমই হবে। এর বাহিরে আপনার এটা ইফেক্টটা পজিটিভ থাকবে। Right. অনেক সময় বন্ডের ক্ষেত্রে আমরা সিকিউরড বন্ড আমরা বলি, যে আপনি কোনো কিছু কোল্যাটারাল রাখতে পারেন, লাইক আপনার কোনো প্রপার্টি, ফিক্সড অ্যাসেট, লাইক আপনার বিল্ডিং, ল্যান্ড, এগুলোকে সিকিউরিটি হিসেবে রেখে যদি আপনি বন্ডটা দেন, তো সেটাকে আমরা সিকিউরড বন্ড বলি। আর আনসিকিউরড বন্ড হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার কোনো কোল্যাটারাল থাকে না, কোনো অ্যাসেটকে কোল্যাটারাল হিসেবে রাখা হয় না, জামানত হিসেবে রাখা হয় না, সেটাকে আমরা বলছি যে আনসিকিউরড বন্ড। আমাদের এখানে দেখেন যে বেক্সিম করে এটা আনসিকিউরিটি বলা হচ্ছে, কিন্তু আবার ওখানে রিটার্নের খুব নিশ্চয়তা দেওয়া হচ্ছে আপনার। তো এইগুলো সবই কন্ট্রাডিক্টরি কথাবার্তা আর কি। আচ্ছা, অনেক সময় আমরা কনভার্টিবলস বন্ড থাকে, লাইক ইফ ইউ ক্যান কনভার্ট দ্য বন্ড ইনটু শেয়ার, আপনি যদি শেয়ারে কনভার্ট করার বিধান থাকে, তখন ওই বন্ড গুলোকে বলা হয় কনভার্টিবল বন্ড। আর যেগুলোকে আপনার কনভার্ট করা যায় না, মানে শেয়ারে কনভার্ট করা যাবে না, সেগুলোকে আমরা বলছি নন কনভার্টিবল বা কনভার্টিবল বন্ড। কলেবল বন্ড মানে হচ্ছে যেখানে আপনার বন্ডের আপনি আহ, কিস্তিতে আপনি টাকাটা নিতে পারেন, অথবা আপনি সেপারেট কলের বিধান যদি থাকে, ওই যে আমরা শেয়ারে শিখছি না, ফার্স্ট কল, সেকেন্ড কল, ফাইনাল কল, ওই টাইপের। কলেবল শেয়ার যেরকম থাকে, কলেবল বন্ডও থাকতে পারে। ওকে, সো বন্ড ইস্যু প্রসিডিওর, এটা তো বাংলাদেশে
শুরু হয়েছে যেহেতু শুরু হয়েছে একটু যেটা দেখি যে গভর্নমেন্টের আইন অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠানকে তাকে মানে তাকে এটা অনুমোদন দেওয়া হয় বন্ড ইস্যু করার। সো গভর্নমেন্টের আইনে যেমন বাংলাদেশে কি বিসেক এর মাধ্যমে তো এটা আসে, তাই না? সো বিসেক এর মাধ্যমে অনুমোদন নিয়ে তারপরে তারা এটা করতে পারে, এবং এটা তাদের বোর্ডে অ্যাপ্রুভ করতে হয় এবং তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম অ্যাপ্রুভ নিতে হয় শেয়ার হোল্ডার্স মিটিং এ বন্ড ইস্যুর বিষয়টা। আহ, এবং বোর্ড অফ ডিরেক্টররা ঠিক করে দেন কতগুলো বন্ড তারা অথরাইজ করলেন এবং তার ফেস ভ্যালু কত হবে, ইন্টারেস্ট রেট কেমন আসবে, এই সবগুলো ইস্যু সেখানে বলা থাকে। এই যে বন্ডের যাবতীয় যে মানে নিয়ম কানুন, টার্মস কন্ডিশনস, যেগুলো এই জিনিসগুলো যে ডকুমেন্টে লিপিবদ্ধ থাকে, লিগাল ডকুমেন্ট আমরা বলছি, এটাকে বলছি বন্ড ইনডেনচার। বন্ড ইনডেনচার বলা হয় এটাকে, শর্তগুলো আর কি যেখানে থাকে। তো এটা হইতে পারে বন্ড কেনা মানে হচ্ছে আপনি একটা ফেস ভ্যালু এখানে পাচ্ছেন এবং এক ম্যাচুরিটি ডেটে, প্লাস আপনি একটা পিরিয়ডিক্যাল ইন্টারেস্ট পাবেন। এটা একটা কন্ট্রাক্টের মতো আর কি। একটা পার্টিকুলার যে ইন্টারেস্ট রেট বলা সেভাবে আপনি পাবেন, এবং ইন্টারেস্ট পেমেন্টটা আপনার হাফ ইয়ারলি হইতে পারে, অ্যানুয়ালি হইতে পারে। অনেক সময় কোম্পানি এটা দরকার হয়, সে যদি বড় আকারে কোনো প্রজেক্ট করতে যায়, তখন তার হয়তো বা বন্ড ইস্যু করার মাধ্যমে টাকা রিজ করার প্রয়োজন দেখা দিতে পারে। একটা মানে আমেরিকান কনটেক্সটে একটা বন্ডের একটা কপি, নমুনা কপি আর কি। বন্ড ট্রেডিং আমরা জানি যে শেয়ারের মতোই বন্ড বাজারে বেচা কেনা হয়, শেয়ার বাজারে, ক্যাপিটাল মার্কেটে। সো বন্ড মার্কেট এটাকে আমরা বলি, এটাকে ক্যাপিটাল মার্কেট, এটাকে বন্ড মার্কেট বলা হয়। So, বাংলাদেশে এগুলো আগে ছিল না, এখন আস্তে আস্তে এগুলো হচ্ছে। ইভেন ইসলামিক বন্ড, যেটা সুকুক, ইসলামিক সুকুক বলা হয়, সুকুক বন্ডেরও বেচা কেনা বাংলাদেশে শুরু হয়েছে, বা অ্যাটলিস্ট কথাবার্তা হচ্ছে। So বলছে বন্ড হোল্ডার্স ক্যান সেল দেয়ার বন্ডস এট এনি টাইম এট দ্য কারেন্ট মার্কেট প্রাইস অন ন্যাশনাল সিকিউরিটিজ এক্সচেঞ্জ। তার মানে আপনি যদি বন্ড কিনে থাকেন শেয়ারের মতো আর কি, আপনি হাত বদল করতে পারবেন, বাজারে নিয়ে কিনতে পারবেন, এবং বন্ড প্রাইসেস আর কোটেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত পার্সেন্ট বন্ডের বর্তমান মূল্য সেটা কোট করা থাকে, কোটেড প্রাইস গুলো। Newspapers and the financial press publish bond prices and trading activity daily, যেমন শেয়ার বাজারের ডিটেলস থাকে, শেয়ারের লেনদেনের হিসাব কিতাব, বন্ডের হিসাব কিতাবও পত্রিকাগুলো প্রকাশ করে, যেখানে বন্ড মার্কেটে স্টক বন্ড বন্ড কেনা বেচা হয় এগুলো। Uh, a corporation makes journal entries only when it issues or buys back bonds or when bondholders exchange convertible bonds into ordinary shares. So এখানে বলছে যে একটা একটা প্রতিষ্ঠান জার্নাল এন্ট্রি কখন দিচ্ছে, যখন সে বন্ড ইস্যু করতেছে এবং বন্ড গুলো বাজার থেকে কিনে নিচ্ছে, বাইব্যাক করা, মানে আমরা যেরকম শেয়ার বাইব্যাক দেখেছি গত ক্লাসে, এরকম বন্ড যদি বাইব্যাক করে, অথবা সে যদি বন্ড গুলোকে শেয়ারে কনভার্ট করে, এই ধরনের সিচুয়েশনে সে জার্নাল এন্ট্রি দিয়ে থাকে। সো আমরা হাউ ক্যান উই ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস অফ এ বন্ড? একটা বন্ডের মার্কেট প্রাইস কত হবে? The current market price or the present value of a bond is a function of three factors. যে একটা বন্ডের যদি আমি কারেন্ট মার্কেট প্রাইস জানতে চাই, অনেক সময় প্রেজেন্ট ভ্যালু দিয়ে যেটা করা। দ্য ডলার অ্যামাউন্টস টু বি রিসিভড, আমি কত টাকা পাবো। দ্য লেংথ অফ টাইম আনটিল দ্য অ্যামাউন্টস আর রিসিভড, আমি কত সময় পর ওই টাকাটা পাবো। এন্ড দ্য মার্কেট রেট অফ ইন্টারেস্ট, কারণ আমি যদি আজকে এটার দাম জানতে চাই, তাহলে আমাকে তিনটা ফ্যাক্টর, যে আমি কত টাকা এক ম্যাচুরিটিতে পাবো, কত সময় পরে পাবো, এবং আজকের অ্যাপ্লিকেবল রেট অফ ইন্টারেস্ট কত, সেই অনুযায়ী আমি এটাকে ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে আমরা এটা বের করি আর কি। এটাকে আমরা ডিসকাউন্টিং বলি বা প্রেজেন্ট ভ্যালু বের করা বলি। যেমন এখানে একটা এক্সাম্পল বলছে যে Acropolis SA on January 1, 2017 issues 100,000 euro of 9% bonds due in 5 years with interest payable annually at year। যে বছরের শেষে আপনি পরিশোধ করতেছেন ইন্টারেস্ট গুলো, এরকম 9% বন্ড, 9% ইন্টারেস্ট বিয়ারিং বন্ড,
ফেস ভ্যালু হচ্ছে 1 লক্ষ ইউরো, যেটা আপনি ইস্যু করলেন। তাহলে এটা আমি যদি টাইম লাইনটা খেয়াল করে দেখেন, আপনারা 5 বছর মেয়াদি প্রিন্সিপাল টাকাটা কখন পাবেন? আপনি তো এখন কিনেছেন বন্ডটা, কিন্তু টাকাটা পাবেন হচ্ছে কি আপনি 5 বছর পরে। আর এই 5 বছর ধরে আপনি ইন্টারেস্ট পেতে থাকবেন প্রতি বছরের শেষে। তাহলে 0 থেকে 1, মানে 1 বছর শেষ হলে, 2 বছর শেষ হলে পাবেন, 3 বছর, এভাবে 5টা ইয়ে পাবেন। আর হলো পঞ্চম ইয়ার এন্ডে আপনি প্রিন্সিপালটা পাবেন। তাহলে আমি যদি ধরেন এট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার, এই যে এখন যে আমি বন্ডটা ইস্যু করলাম, এই বন্ডের মার্কেট প্রাইস কত আমি যদি এটা বের করতে চাই, তাহলে একটা বের করা যাবে এরকম যে প্রেজেন্ট ভ্যালু অফ 100,000 বন্ড রিসিভড ইন 5 ইয়ার্স, যেটা 5 বছর পরে 1 লক্ষ টাকা পাবো, তাহলে আজকের মূল্য সেটার কত? তাহলে ওটাকে 5 বছরের জন্য আপনার যে 9% যে ডিসকাউন্ট রেট, সেই রেটে আপনি যদি আজকে ডিসকাউন্টিং করে নিয়ে আসেন, তাহলে তার একটা রেট পাবেন, যেটা পাওয়া গিয়েছে 64,993। আপনারা জানেন এখানে একটা ফ্যাক্টর ইউজ করতে হয়, তাই না? 5 বছরের জন্য প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কত? 9%। সেটা দিয়ে আপনার এটা করা যায়। আরেকটা হচ্ছে যে বছর বছর আপনি যে 9,000 টাকা করে ইন্টারেস্ট পাবেন ইয়ার এন্ডে, যেটাকে আমরা অ্যানুইটি বলছি, যেহেতু প্রতি বছরে একই রকমের অ্যামাউন্ট আমরা পাচ্ছি, এই অ্যানুইটির টাকাটা আপনি বছর এন্ডে পাচ্ছেন, তাহলে আজকের সেটা কত? তাহলে আপনাকে এটা গুণ করতে হবে অ্যানুইটি ফ্যাক্টর দিয়ে, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি 9% রেটে 5 বছরের জন্য কত, সে অনুযায়ী 35,060 টাকা, টোটাল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যেটা ভ্যালু হচ্ছে সেটা উপরে দেখাচ্ছে আর কি। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে না তো এখানে? স্যার তাহলে তো কোনো লাভ হলো না, 1 লক্ষ টাকা যে কিনলো। না না, লাভ তো হয়েছে না, ওই যে আপনি 9,000 করে যে ইন্টারেস্ট পাবেন, মানে আপনি এখন 1 লাখ টাকা দিয়ে কিনবেন, লাভ হইবে না কেন? আপনি তো এখন কিনবেন 1 লাখ টাকা দিয়ে, ওইটাই তো বলতেছে। আপনি এখন 1 লাখ টাকা দিয়ে কিনবেন, কিন্তু আপনি কেনার পরে এটা 5 বছর পরে 1 লাখ টাকা বেচবেন। এটা ফেস ভ্যালু তো 1 লাখ, আপনি 1 লাখ টাকা বেচবেন আর 9,000 করে ইন্টারেস্ট পাবেন, তার মানে লাভ আছে না? বছর বছর স্যার আপনি তো 5 বছর পরে তো, দেখো 5 বছর পরে তো 1 লাখ টাকার ফেস ভ্যালু স্যার 64,993 টাকা, আর 9,000 করে 35,060 টাকা। তাহলে তো আমি 1 লাখ টাকা তো এখনই দিয়ে দিচ্ছি স্যার, পাবো 5 বছর পরে। না, তাহলে আপনি আমার তো তো এখন এক 1 লাখ টাকা চলে যাচ্ছে এক না। 5 বছর পরে 1 লাখ পাবেন, কিন্তু যেটা আজকে হলো সেটা 64,993, যার কারণে আজকে দিচ্ছেন 64,993, কিন্তু আজকে কম দিচ্ছেন। আপনি তো উল্টা বলতেছেন। এই যে প্রিন্সিপাল আপনি 1 লাখ টাকা পাবেন 5 বছর পরে, তার জন্য এখন আপনি দিচ্ছেন 64,993, আর ইন্টারেস্ট যেটা পাবেন 9,000 করে, টোটাল 45,000 টাকা 5টা কিস্তিতে, তার জন্য এখন দিচ্ছেন 35,060 টাকা, মানে মোট দিচ্ছেন 1 লাখ, পাইতেছেন 1,45,000। বুঝছেন? সো এই 5 বছরের এখন, হ্যাঁ, এখানে আপনার কথা হচ্ছে যে ইনফ্লেশন রেটটা ইম্পর্টেন্ট, যে আপনি ইনফ্লেশন যদি হাই থাকে, তখন আমার দেখা যাবে যে আমার টাকার মানটা তো থাকবে। আমরা তো এখানে টাকার মানকে মোটামুটি ইয়ে ধরছি, আমরা তো ইন্টারেস্ট রেটের ফ্যাক্টরটা অ্যাপ্লাই করলাম, কিন্তু আমরা তো এখানে ইনফ্লেশন কনসিডারেশন আনি নাই। সেটা তো আনা যায়, আমরা ক্লাস আলাপ করেছি যে ধরেন ওই যে রিয়েল ইন্টারেস্ট নমিনাল ইন্টারেস্ট রেটের যে ইফেক্টটা, সেটা এনেও তো আমরা করতে পারি। তো ওইটা হলো জটিল প্রক্রিয়া। যদি আমরা সেই সিস্টেমে যাই, তখন আমাকে নমিনাল রেট বের করতে হবে, হ্যাঁ, অ্যাডজাস্টিং দ্য ইন্টারেস্ট ইনফ্লেশন রেট। আচ্ছা, স্যার, আহ, আমি আমি একটু আমি নামাজের একটু ব্রেক নিতে বলতে চাই। চাই স্যার, যদি সুযোগ আমি একটু পাই। নামাজের ব্রেক স্যার নিতে আমি চাই। তো এখন 1 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, জি স্যার, নামাজের ব্রেক। আমি একটু নামাজের ব্রেক নিতে, আমার এখানে নামাজটা 9:45 তো মসজিদে, আমি একটু নামাজটা পড়ে আসি, হ্যাঁ। আপনার একটু থাকেন আপনি, বা যারা নামাজ পড়ার আছে নামাজটা পড়ে না। জি স্যার। ওকে, থ্যাংক ইউ।